চারিদিকে আজানের ধ্বনি কানে বাজতেই ঘুম ভাঙল পৃথার। বিছানা থেকে নেমে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল সে। এখনো ভোরের আলো ফোটেনি চারিদিকে, কুয়াশা চারপাশ ঘিরে রেখেছে। শীতকালে সকালে ভোরের এই স্নিগ্ধ কুয়াশার পরিবেশে সতেজতা নিয়ে আসে। শিশিরের বিন্দু বিন্দু জমানো পানি টুপটুপ করে গাছের পাতা থেকে ঘাসের উপর পড়ছে। সারা রাত ঘুম হয় নাই পৃথার। আজ 3 দিন হলো এ বাড়িতে আসার। রোজগারের ব্যাপার এটা, ঘুমাতে চাইলেও ঘুমাতে পারে না সে। যাকে নিয়ে ভাবতে চায় না সে তার মাথার মধ্যে জেঁকে বসতে চাইছে। তবে পৃথা দুর্বল নয়, সে এসবে পাত্তা দিবে না। ভোরের আবছা আলো আলোকিত করছে চারিপাশ। চারিদিকে প্রকৃতির নিস্তব্ধতা, তার মাঝে পাখির কিচির মিচির আওয়াজে প্রাণ যেন জুড়িয়ে গেল পৃথার। মনের মাঝে প্রশান্তি অনুভব করছে সে। শান্ত সাজানো গোছানো জীবনটা হঠাৎ একটা দমকা হাওয়া এসে এলোমেলো করে দিল। আর এই দমকা হাওয়ার নাম অর্ণ খান। মানুষটা বড় অদ্ভুত। পৃথা ভাবে, এত সব কিছু করে বিয়ে করলো আমায়, অথচ আজ 3 দিন হলো সে আমার কাছে তো দূরের কথা, আমার সামনে পর্যন্ত আসছে না। তবে এতে পৃথার মাথা ব্যথা নেই, কেননা সে বাচক মরুক, সে ডোন্ট কেয়ার। পৃথার জীবনটাকে তছনছ করার আগে একবারও ভাবল না। শুধু নিজের জেদ বজায় রাখতে তার সাজানো গোছানো রঙিন জীবনটাকে এলোমেলো অগোছালো রংহীন করে দিল। ব্যালকনির ডিভানে বসে এই কনকনে শীতের সকালে এই সকল ভাবনায় ব্যস্ত পৃথা। শুধু একটা 3 পিস পরনে তার। শীতের পোশাকের ছিটে ফোটাও নেই, অনুভবও হয় না। আসলে অনুভূতিগুলো নিষ্প্রাণ হয়ে গেছে, তাই শীত গ্রীষ্ম কোনোটাতেই এখন অনুভূতি শক্তিকে জাগ্রত করতে পারছে না। আনমনে বাইরের পরিবেশ আর জীবনের ছক কষতে ব্যস্ত পৃথা। তখনই পেছন থেকে কেউ পৃথার গায়ে শাল জড়িয়ে দিল। তবে সে পৃথাকে স্পর্শ করেনি। পৃথার গায়ে শাল জড়িয়ে সে উঠে দাঁড়ায়। ব্যালকনি দরজায় পা রাখতেই অতি শীতল কণ্ঠে বলে উঠল পৃথা, কেন করলেন আমার সাথে এমনটা? কি দোষ ছিল আমার? এমন কি অপরাধ করেছি আমি, তার শাস্তি হিসেবে জীবন এভাবে এলোমেলো করে দিলেন? সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে দিলেন। এভাবে শাস্তি না দিয়ে একেবারে মেরে ফেললেও তো পারতেন। এভাবে ধুকে ধুকে মরতে হতো না। হুট করেই রেগে গেল অর্ণ। তেড়ে এসে টান দিয়ে দাঁড় করালো পৃথার। চোখ দুটো রক্ত জবার ন্যায় লাল বর্ণ ধারণ করেছে, যেন ওই চোখের আগুনে নিমেষেই কাউকে ভস্ম করা যাবে। 2 বাহু খুব শক্ত করে চেপে ধরে রাগী স্বরে চেঁচিয়ে বলে উঠল, একবার বলেছ, আর কখনো যেন এই শব্দ উচ্চারণ করতে না শুনি। তোমারই একটা ভুলের মাসুল সবাইকে দিতে হবে, সবাইকে। শেষের শব্দগুলো দাঁত কিরমিরিয়ে বলল। তবে তার এই রূপ আগে কখনো দেখেনি পৃথা। এ যেন তার কাছে নতুন। তার রাগ কখনো সে পৃথাকে দেখায়নি, এমনকি সেদিন রাতেও না, যেদিন পৃথা সারাদিন কিছু খায়নি। পরে সে লোক দিয়ে খাবার আনিয়েছিল আর অতি ঠান্ডা আর শান্ত করে তাকে থ্রেট করেছিল, যদি সে না খায় তবে তার পরিবারকে তার থেকে চিরদিনের জন্য দূরে করে দিবে। তারপর থেকে খানিকটা হলেও দমে যায় পৃথা। সে পরিবারকে হারাতে পারবে না, তারাই এখন একমাত্র আপনজন। নিজের জীবনটা তো ধ্বংস হয়েছে, তাদের না হয় এর মধ্যে নাইবা জড়ালো। অর্ণকে ডাকলে এতটা ভয়ঙ্কর লাগবে ভাবনার বাহিরে ছিল পৃথার। পৃথাকে ছেড়ে রুমের ভিতরে গিয়ে টেবিল ল্যাম্প সহ ঘরের আরো কিছু কাচের শোপিসগুলো ভেঙে গুড়িয়ে দিল, যেন পৃথার উপরে রাগটা এই নিরীহ বস্তুর উপর ঝাড়ছে। আহারে, বেচারারা কি করুণ পরিণতি না হলো তাদের। সবগুলো গুঁড়ো গুঁড়ো করে ছাড়ল। অর্ণর আসার পর পৃথা সেখানে ঠাই দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ পর ঘরের দিকে এগিয়ে আসতেই দেখতে পেল ঘরের মধ্যে ছোট্ট একটা সুনামি বয়ে গেছে। অর্ণ রাগে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে। 2 হাতে মাথার চুল ধরে মাথা নিচু করে বসে আছে। কি করে পারল পৃথা এমনটা বলতে? বুক ফাটল না তার? অর্ণর বুকের মাঝে ঘূর্ণিঝড় চলছে, সবটা ভেঙে গড়িয়ে দিচ্ছে।
সে তার প্রিয়াকে হারাতে পারবে না, কিছুতেই না। তার সামান্য ক্ষতির কথা ভাবলেও তার বুক কেঁপে ওঠে বারবার। মনের মাঝে ভয়েরা জেঁকে বসেছে, দম বন্ধকর পরিস্থিতি হচ্ছে। কেন বোঝে না পৃথা? ভাঙচুরের শব্দে সবাই ঘাবড়ে গেল। বুঝতে বাকি নেই সেসব অর্ণের কাজ। অর্ণের মা মিসেস খান আসতে চাইলেও তার বাবা তাকে আটকে দেন, বলেন, ওদেরটা ওদের বুঝে নিতে দাও। আর তুমি তো জানোই তোমার ছেলে রেগে গেলে কি করে। আর তুমি তো জানোই ও কখনো পৃথাকে আঘাত করবে না, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও না। নিশ্চিত থাকো, রাগ পানি হয়ে গেলে ও রুমে গিয়ে কাউকে পাঠিয়ে দিও পরিষ্কার করতে। কিন্তু আমার ভয় হচ্ছে পৃথা আবার না কিছু করে বসে, নিজেকে আঘাত না করে। এমনিতেই ওর সাথে যা হলো সেটা ও কেন কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ও নিজেকে আঘাত করলে অন্য তো সব কিছু শেষ করে দিবে, তখন ওকে থামানো কঠিন হয়ে দাঁড়াবে। আমার তো শুধু একটাই প্রার্থনা, অর্ণের আর পৃথার সম্পর্কটা যেন আর 5টা সম্পর্কের মতন স্বাভাবিক হয়। আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু ও সেটা নিজের মধ্যে চেপে রেখে একটু একটু করে নিজেকে শেষ করে দিচ্ছে। চিন্তা করো না, প্রীতামা যখন সবটা জানবে বুঝবে তখন সবটা ঠিক হয়ে যাবে। মেয়েটা বড্ড ভালো গো, কিন্তু পরিস্থিতি আজ ওকে এতটা কঠোর করে দিয়েছে। না হলে আমার ছেলের মনে আজ অবধি কেউ জায়গা করে নিতে পারলো না। সেখানে প্রীতার জন্য পাগল প্রায় বলতে গেলে পারো। মেয়েটার মধ্যে আলাদা কিছু আছে, যা ধরুন তোমার ছেলে আজ প্রণয়ে আসক্ত, তার ভাষ্যমতে তার শ্যামলা কন্যাতে আসক্ত সে। আল্লাহ করেন সবটা যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়। অপরদিকে ঘরের এমন অবস্থা আর অর্ণের রেগে যাওয়া যেন বেশ আনন্দ দিচ্ছে পৃথাকে। মনের ভিতর অজানা সুখ অনুভূত হচ্ছে। ক্রোধ সে তার দোষীকে শাস্তি দিচ্ছে। এক একজনের অন্যায়ের ধরন যেমন এক এক রকম, তেমনই শাস্তিও এক এক রকম হয়। অর্ণকে এভাবে চালিয়ে পুড়িয়ে রাগিয়ে দিয়ে বেশ ভালো লাগে পৃথার। দুজনের জীবনটাও একই রকম, শান্তি নেই কারো মনে। তারা একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও এক হতে পারছে না। এতটা কাছে থেকেও তাদের মধ্যে কতটা দূরত্ব। তারপর সে ধীর পায়ে সেই ভাঙা কাছের উপর দিয়ে হাঁটে। পা থেকে গলগল করে রক্ত ঝরে পড়ে। অর্ণর পিছন দিকে থাকায় সে পৃথাকে দেখতে পায় না। কাচের টুকরো পায়ে গেঁথে গেলেও মুখ দিয়ে উফ শব্দটাও বের হয় না পৃথার। রাগের কারণে হুঁশ ছিল না অর্ণের। বেশ খানিকক্ষণ কাচের উপর পা থাকায় বেশ অনেকটা কেটে রক্ত বেরিয়ে যায়। কাচের উপর পা রাখতেই হালকা ঝনঝনে শব্দ শুনে যখন অর্ণ পিছনে ফিরে তখনই পৃথার পা দিয়ে ঝলন্ত রক্ত দেখে তার বুকে মুচুর দিয়ে ওঠে। তীব্র যন্ত্রণা অনুভব হয় তার হৃদয়ে। পৃথা, তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে পৃথাকে কোলে তুলে নেয় বিনা বাক্যে। পৃথা হতভম্ব, এমন কিছুর কল্পনা তার ছিল না। সে তো চেয়েছিল নিজেকে আঘাত করার মাধ্যমে অর্ণের বুক থেকে রক্ত ঝরাতে। ওর হৃদয়ে যেমন রক্তক্ষরণ হয়েছে তেমনটা যেন অর্ণের হৃদয়েও হয়। শুধু শারীরিক আঘাতের মাধ্যমে ক্ষতবিক্ষত করা যায় এই ধারণা পোষণকারীরা বোকা, বড্ড বোকা। শারীরিক আঘাতের চেয়ে অধিক বেশি যন্ত্রণা দেয় মানসিক যন্ত্রণা। পৃথার এমতো অবস্থায় পাগলের মতো আচরণ শুরু করে অর্ণ। পৃথাকে খাটে বসিয়ে চিৎকার করে ডাকে সবাইকে। অর্ণের চিৎকারে সবাই বেশ ভয় পেয়ে যায়। বাবা মা দ্রুত দৌড়ে উপরে চলে আসে। পৃথার পায়ের অবস্থা ভালো নেই, প্রচুর রক্ত ঝরে গেছে। ঘরের ফ্লোরটা রক্তে রঞ্জিত হয়ে আছে। আর অর্ণর পাগলের মতো ফার্স্ট এইড বক্স খুঁজছে। যে কোনো পরিস্থিতিতে আগে প্রাথমিক চিকিৎসা অবলম্বন করতে হয়, আর সেটাই উত্তম পন্থা রোগীকে বিপদের হাত থেকে রক্ষার। ঝুঁকি কম থাকে। ঘর ভর্তি কাচের ছড়াছড়ি। অর্ণের পা কেটে গেছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। সবাই ঘরের কাছে আসতেই দেখতে পায় যে পৃথার অবস্থা ভালো না। অর্ণের মা পৃথাকে দেখে চিৎকার করে কেঁদে ওঠে। পৃথার অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে সে অর্ণের মায়ের কোলে চড়ে বসল। অর্ণ, পৃথা সেন্সলেস হয়ে গেছে। ভয়ার্থ কণ্ঠে বলে ওঠে মিসেস খান। ছুটে এসে পৃথাকে কোলে নিয়ে বেরিয়ে যায় অর্ণ। পরনে তার ব্ল্যাক টি শার্ট উইথ ব্ল্যাক ট্রাউজার, গালে খোঁচা খোঁচা দাড়ি, হলুদ ফর্সা উজ্জ্বল গায়ের রঙে কালো রংটা বেশ মানানসই। বড় বড় চুলগুলো অনেকটাই কপালের উপর ঝুঁকে পড়েছে। এতক্ষণের অস্থিরতায় ঘেমে গেছে গায়ের জড়ানো টি শার্টটি। চুলগুলো ঘেমে লেপ্টে আছে কপালে। পৃথাকে কোলে নিয়েই দৌড়ে হসপিটালে চলে আসে অর্ণ।
সকাল 8টার কাছাকাছি। এত সকালে ডাক্তার নেই। অর্ণ এসেই হসপিটাল মাথায় তুলেছে। এত বড় একজন হাই ক্লাসের ব্যক্তিবর্গর এভাবে ছুটে আসা মানে চারটিখানি কথা না। তাকে দেখে রীতিমতো ভয়ে সবাই কাঁপছে। তার উপর এতটা চিন্তিত, ঘাবড়ানো আর রাগান্বিত হতে তাকে কখনোই দেখেনি। তার গম্ভীরতা আর রাগী স্বভাবের জন্য কেউ সেভাবে পরিচিত না থাকলেও মায়ের নামের সাথে ভয়ের বাত জুড়ে আছে। রিসেপশনিস্ট যখন জানালো যে হসপিটালে কোনো ডাক্তার নেই, তখন অর্ণ রেগে কলার চেপে ধরেছিল। আরও আরেক কাণ্ড করেছে সে, যা ধারণার বাহিরে। গাড়ি পাঠিয়ে হসপিটালের বেস্ট ডক্টরকে তুলে এনেছিল ঘুম থেকে। তারপর ট্রিটমেন্ট শুরু করায় পৃথা। পৃথা আগের থেকে সুস্থ আছে। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে। অর্ণ শুধু তাকে ঘুমন্ত অবস্থায় দেখেছিল। জ্ঞান ফেরার পর বাইরে থেকে দেখে চলে যায়। নিজের চোখে ভালোবাসার মানুষটির এভাবে কষ্ট পাওয়া সহ্য হবে না তার। ভালোবাসা জোর করে আদায় করলেও সে ভালোবাসে পৃথাকে। সবটা তার জন্য। সে জানে অর্ণের উপর রাগ আর জেদের বশেই পৃথা এমনটা করেছে, তাই নিজেকে শাস্তি দিতে হবে তার। থাকবে না সে পৃথার চোখের সামনে। এটা তার জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি। সে যে তার শ্যামকন্যাতে আসক্ত। তার চোখের আড়ালে থাকা মানে নিজের বুকে নিজে ছুরি দিয়ে আঘাত করে রক্তক্ষরণ করা। বেড থেকে ফ্লোরে চেইনা পা রাখবে পৃথা, অমনি হুট করেই কেউ তাকে কোলে তুলে নিল। ঘটনাটি এতটাই দ্রুত ঘটে যে পৃথা খানিকক্ষণে আটকে যায়। যখন হুঁশ ফেরে তখন সে খুব বেশি ছটফট করতে থাকে অর্ণর কোল থেকে নামার জন্য, কিন্তু অর্ণ ওকে বেশ শক্ত করেই ধরেছে। বিরক্ত নিয়ে অর্ণের দিকে তাকিয়ে লুক দিয়ে ভারী কণ্ঠে বলল পৃথা, ছাড়ুন বলছি, একদম আদিক্ষেতা দেখাবেন না বলে দিচ্ছি। আপনার সাহস কি করে হলো আমাকে টাচ করার? আমি আপনাকে মানি না, আর না আমাদের বিয়ের কোনো মূল্য আছে আমার কাছে। এই সম্পর্কটা শুধুই একটা বাধ্যবাধকতা। তাই আপনি নিজের লিমিটের মধ্যে থাকুন, কাছে আসার চেষ্টা করবেন না, আর না আমাকে ছোঁয়ার। মাইন্ডেড। বেশ চেঁচিয়ে কথাগুলো বলে আবারও ছটফট করে শুরু করে দিল পৃথা। অর্ণ এবার বাঁকা হেসে আগ্রাসী কণ্ঠে বলল, তুমি যদি না চাও এখানে তোমার অনিচ্ছাকৃত কিছু ঘটুক, তাহলে চুপ করে থাকো, নয়তো এখানেই ফেলে দিব। এতদিন কিছু বলিনি বলে কি ভেবেছ নিজের মর্জি মতো সব করবে? তা হবে না ম্যাডাম। এতদিন তোমাকে সময় দিয়েছিলাম নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, কিন্তু তুমি তার অপপ্রয়োগ করেছ। তাই এখন সবটা আমার ইচ্ছেতে হবে। সবটা মানে সবটা। বুঝতে পারছো আমি ঠিক কী মিন করতে চাইছি? আই নো ইউ নো ভেরি ওয়েল হোয়াট আই মিন। বলেই দুষ্টু হেসে চোখ মারল পৃথাকে। পৃথা তো তাজ্জব বনে গেছে। এমন কিছু সে কখনোই আশা করেনি অর্ণের থেকে। এই 3 দিনের অর্ণ আর আজকের অর্ণের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অর্ণের চোখে মুখে দুষ্টুমির ঝলক। পৃথা খানিকটা ভয় পেল। শুকনো ঢোক গিলে গলাটা হালকা ভিজিয়ে আমতা আমতা করে বলে উঠল, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কি বলতে আর বোঝাতে চাইছেন আপনি? সেটা কি এখানেই বলতে হবে? দেখো, বেডরুমের ব্যাপারে তো সব জায়গায় আলোচনা করা যায় না, সেটা সমীচীন নয়। তাই যা করার বেডরুমে গিয়েই করব। বলেই দুষ্টু হাসি দিল অর্ণ। সে জানে যে কিভাবে এই বাঘিনীকে কবজা করতে হবে। কালকে রাতের ঘটনার পর অর্ণ সবটা বুঝে গেছে যে পৃথা কি করতে চাইছে আর কেনই বা করছে এসব কিছু। ওর একমাত্র উদ্দেশ্য অর্ণকে আঘাতে আঘাতে জর্জরিত করা। আর এটা তখনই সম্ভব হবে যখন ও নিজেকে আঘাত করবে। তাই সে সব সময় নিজেকে কষ্ট দিয়েছে, যাতে তার মাধ্যমে অর্ণকে কষ্টে জর্জরিত করতে পারে। ও জানে ওর আঘাত মানে অর্ণের বুকে প্রলয়, কিন্তু পৃথা কখনোই অর্ণের ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করে না। কেননা সে ভীষণ জেদি আর রাগী। রাগের বশে নিজের যোগ্য ভালোবাসার মানুষটিকে সে দূরে ঠেলে দিচ্ছে। সে এখন আর কাউকে বিশ্বাস করতে পারছে না। কাউকে না, কারণ সবাই ঠকবাজ প্রতারক। কেননা সে একবার ঠকেছে। ভালোবাসা তাই তার জন্য সবকিছু মেনে নেওয়া এতটাও সহজ নয়। আর অর্ণের প্রতি ঘৃণার মূল কারণ হলো অর্ণ তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। জোর করে সবকিছু পেলেও ভালোবাসা পাওয়া যায় না, কারণ সেটা মনের ব্যাপার। যেখানে মনের রাজত্ব চলে সেখানে অন্য কোনো কিছু পরোয়া করে না।
এই বেহায়া মন। ওদের কথোপকথনের মধ্যেই একজন নার্স প্রবেশ করে। ওদের এভাবে দেখে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। প্রাণীর ভয় তার এখন আর হচ্ছে না। কাল রাতের অর্ণের করা পাগলামির পর পুরো হসপিটাল বুঝে গেছে অর্ণ খানের প্রাণভোমরা এই রূপসীর মধ্যে। পৃথা নার্সকে দেখেই লজ্জায় নেতিয়ে যায়। এভাবে কখনো কারো কোলে চড়েনি সে। এমনিতেই তার ভীষণ রকম অস্বস্তি হচ্ছে। তার মধ্যে এই চরম বেহায়া বেশরম লোক যা তা বলে যাচ্ছে। লজ্জায় রাগে ক্ষোভে তার তো মরে যেতেই ইচ্ছে করছে। তারপর এখন আবার নার্সের সামনেও এভাবে কোলে তুলে রেখেছে। অসভ্য বজ্জাত পাজি লোক একটা। পৃথা এবার অর্ণের কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিসিয়ে বলল, এখনই নামিয়ে দিন আমায়। লজ্জা করছে না এভাবে সবার সামনে কোলে তুলে রেখেছেন? আপনার মান সম্মান নাই থাকতে পারে, আমার আছে। আমার পেস্টিস কেন পাঞ্চার করছেন? না না, নামান নামান বলছি। আর এক মুহূর্তও নয়, অনেক সহ্য করেছি। অর্ণ এবার মৃদু হেসে নার্সের দিকে ঘুরে পড়ল। আরে আরে, এখানে লজ্জা পাওয়ার কি আছে বলো তো? আমি তো আমার বউকে কোলে নিয়েছি, তাই না? নার্সকে তো আর কোলে তুলিনি। শেষের কথাগুলো পৃথার কানে কানে বলে দুষ্টু হাসি ফুটিয়ে তুলল ঠোঁটের কোণে। পৃথার তো চোখ কোটরে বেরিয়ে আসার উপক্রম। কি বলে এই লোক? এত বড় সাহস! ঘরে বউ থাকতে কিনা বাহিরের একটা মেয়েকে কোলে নেওয়ার কথা চিন্তা করেছে, তাও আবার আমার কাছে। হারামি বজ্জাত, হাটাস, মেয়েবাদ ছেলে, তোর গোষ্ঠীর তুষ্টি, তোকে মোবিলে চুবিয়ে মারবো। মনে মনে এসব ভাবছে আর রাগে ফুঁসছে, যার বহিঃপ্রকাশ তার চোখে মুখে ফুটে উঠেছে। যেন চোখ দিয়েই ভস্ম করে দিতে ইচ্ছে করছে তার। অর্ণের পৃথার চোখের ভাষা বুঝতে পেরে শব্দ করে হেসে দিল। এই হাসিতে যেন গায়ের পিত্তি চলে গেল পৃথার। অর্ণ বুঝতে পারছে বেশ ভালো করেই যে পৃথা তার এমন উক্তিতে বেশ রেগে গেছে। ওকে আরও একটু রাগিয়ে দিতে ইচ্ছে করছে অর্ণর। তাই সে আবারও পৃথার কাছে গিয়ে ফিসফিস করে বলল, নার্সটা কিন্তু খুব হট, দেখতে পাচ্ছ? তোমার এই হ্যান্ডসাম বডির দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এখনো সময় আছে, মেনে নাও আমায়, নইলে দেখা যাবে তোমার বর তোমার হাতছাড়া হয়ে গেল। এমন সুন্দরী নার্স সামনে থাকলে কি করে আর একলা থাকি বলো? এমনিতে তুমি আমায় বর হিসেবে মানো না, আর বিয়েটাকে মেনে নিতে চাইছো না। তাহলে এক কাজ করি, আমি আবার একটা বিয়ে করে নেই, কি বলো? তোমার মতো ঝগড়ুটি মেয়েকে নিয়ে আর থাকতে পারছি না। বেশ সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলে পুনরায় নার্সের দিকে চোখ ফেরালো। এমনিতেই ওর কথায় পৃথার গায়ে যেন কেউ কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে এমনভাবে চলছে। আর সে আবার এই নার্সকে দেখছে। পৃথার এখন ইচ্ছে করছে এই ছেলেটার চোখ দুটো গেলে দিতে। চরিত্রহীন একটা, ঘরে বউ রেখে অন্য মেয়েকে দেখা হচ্ছে। সময় আসুক একবার, শোধ তুলব এর আমি। রাগে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে পৃথা। তা দেখে অর্ণ ঠোঁট চেপে হাসি দমিয়ে রাখার চেষ্টা করছে। কেন যেন ওর ভালো লাগছে পৃথাকে এইভাবে রাগাতে পেরে। বেশ মজা পাচ্ছে ও। পৃথাকে দেখিয়ে দেখিয়ে ও নার্সটার সাথে হেসে কথা বলার চেষ্টা করছে। মেয়েটা অল্প বয়সী, এই তো 17-18 হবে। দেখতেও বেশ সুন্দরী, যা পৃথার একদমই ভালো লাগছে না। কিন্তু খারাপ লাগার কারণেও সে খুঁজে পাচ্ছে না। সে বুঝতে পারছে তার এই মেয়েটাকে একদমই সহ্য হচ্ছে না। সে বিরক্ত ওদের দুজনের উপর। কি দরকার অর্ণের এভাবে হেসে হেসে কথা বলার? অর্ণ পৃথার অবস্থা বুঝতে পেরে মেয়েটিকে বলে উঠল, তুমি না দেখতে বেশ সুন্দরী, নাম কি তোমার? মেয়েটা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এত বড় একজন পলিটিশিয়ানের ছেলে অর্ণ খান, যে ভবিষ্যৎ লিডার হবে, সে কিনা তাকে সুন্দরী বলছে। এতে আকাশের চাঁদ হাতে পাওয়ার থেকেও বেশি খুশি সে। খুশি যেন তার ধরছে না। খুশিতে গদগদ হয়ে পড়ল। জি স্যার, আমার নাম মিথিলা। আপনি তো অর্ণ খান, তাই না? আপনি আমার অনেক প্রিয় একজন মানুষ। আমার এলাকার সব মেয়েরা আপনার জন্য পাগল। সবাই আপনাকে খুব ভালোবাসে। ওরে কি কোনো সেলিব্রিটি যে আপনারা ওনার জন্য পাগল? ওই তো একটা গুন্ডা, সারাদিন গুন্ডামি করে বেড়ায়, রাজনীতির অপব্যবহার করে। একজন অসৎ লোক, ওনার জন্য পাগল হওয়ার কি আছে শুনি?
থমথমে মুখে বলে উঠল পৃথা। ওর ভালো লাগছে না। অর্ণকে নিয়ে কারো এরকম মাতামাতি এভাবে সহ্য হচ্ছে না ওর। মনে হচ্ছে ভিতরে কি যেন একটা পড়ছে, কোথাও কষ্ট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? এমনিতেও তো সে অর্ণকে ভালোবাসে না। তবে কেন এরকম অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর? ও আর পারছে না এসব নিতে। চরম লেভেলের বিরক্ত যাকে বলে। ইচ্ছে করছে মেয়েটার সবগুলো চুল ছিঁড়ে ফেলি। মেয়েটা হাসি মুখে বলল,